আজকে আমাদের ডে 2 এই औरंगाबाद ট্রিপের। অ্যান্ড আজকে আমরা ইলোরা যাচ্ছি। ইলোরা যাওয়ার আগে আমরা যাব গ্রীষ্মেশ্বর টেম্পল, তারপর ইলোরা, তারপর ফেরার পথে হনুমানজির মন্দির, তারপরে পৈঠানি সিল্কের ওখানে একটা এম্পোরিয়াম আছে যেখানে উইভিং টেকনিক্স দেখায়, ওখানেও যাওয়ার ইচ্ছা আছে। হ্যাঁ, এখন ইলোরা দেখতে কতক্ষণ সময় লাগে সেটার উপরে সবকিছু, বাট ইলোরার আগেই আমরা গ্রীষ্মেশ্বর টেম্পল দিয়ে শুরু করব। তো গ্রীষ্মেশ্বর মন্দিরে প্রচুর লাইন ছিল, তো আমরা বাইরে থেকে দেখে চলে এলাম। এখন ইলোরায় টিকিট কেটে ঢুকে পড়েছি। টিকিট এখানেও 40 রুপিস, ক্যামেরার জন্য কিচ্ছু নেয়নি। আমাদের এখন কটা বাজে? 11টা, এক্স্যাক্ট 11টায়। প্রচুর লাইন ছিল ইলোরার টিকিট কাউন্টারে। তো লাইন শেষ হয়ে মানে টিকিট পেলাম, পেয়ে ঢুকছি 11টার সময়। দেখি এখন কতক্ষণ লাগে। তো ইলোরা 3টে সেকশন আছে, হিন্দু, বৌদ্ধ আর জৈন। তো 1 to 15 কেভ হচ্ছে বৌদ্ধ, সেদিকেই আমরা দিয়ে শুরু করছি প্রথম। 16 to বোধহয় 27 হিন্দু, অ্যান্ড দেন জৈন সেকশনটা একটু দূরে, ওটা ব্যাটারি কারে করে যেতে হয়। তো আগে এই দুটো পার্ট কভার করে দেন আমরা ওখানে যাব। এই আমরা কেভ 1 থেকে শুরু করলাম। ইলোরায় মানে অজন্তায় ছিল পেন্টিংস, আর ইলোরায় হচ্ছে কার্ভিংস। অসাধারণ সুন্দর, বাইরে থেকেই মানে ইলোরার বাইরেটাই বেশি সুন্দর। অজন্তার যেমন ভেতরের পেন্টিংস, সেটার হচ্ছে মেন অ্যাট্রাকশন। কেমন লাগছে? অসাধারণ, এক্সিলেন্ট। আজকে 26শে জানুয়ারি, সকাল 11টা বাজে। এখন 26শে জানুয়ারি বলেই আজকে এতটা ভিড় আমার মনে হয়, কিন্তু
দারুণ লাগছে, মানে ইলোরার কেভসগুলো আরও বড় বড়, অজন্তার থেকে অনেকটাই বড় এক একটা কেভ। এখনও কৈলাস মন্দির যাইনি, ওটার জন্য অপেক্ষা করে আছি কিভাবে টপ ডাউন অ্যাপ্রোচে একটা অত বড় মন্দিরকে বানানো গেছিল অ্যান্ড ওই সূক্ষ্ম কারুকার্য তার মধ্যে তৈরি করা গেছিল, এটা দেখার জন্য খুবই উদ্গ্রীব হয়ে আছি। যাই হোক, আমরা 1 নম্বর থেকে শুরু করলাম, তারপর ঘুরে ঘুরে 15 অবধি যাব, তারপর 16 নম্বরটা হচ্ছে ইলোরা, সরি কৈলাস মন্দির। তো 15 করে তারপরে কৈলাস মন্দিরে যাব। 1 নম্বর গুহা বাইরে থেকে খুব সাধারণ মনে হবে, কিন্তু এই নীরবতা একসময় ছিল ভিক্ষুদের ধ্যান আর প্রার্থনার জায়গা। এখানে ছোট ছোট কক্ষ, যেখানে বৌদ্ধ ভিক্ষুরা থাকতেন। পাথরের দেওয়ালগুলো আজও যেন সেই ধ্যানের শব্দ ধরে রেখেছে। দ্বিতীয় গুহাতে ঢুকতেই বদলে যায় আবহ। এখানে শুধু আশ্রম নয়, শিল্পের স্পষ্ট উপস্থিতি। স্তম্ভের গায়ে খোদাই করা দেবদেবী, বোধিসত্ত্ব আর সূক্ষ্ম নকশা বুঝিয়ে দেয় এলোরার শিল্পীরা পাথরকে জীবন্ত করে তুলতে জানতেন। কেভের ভেতর কিছু নেই, ইনফরমেশনটা একদমই ভুল ছিল। ফার্স্ট কেভটাই এমটি ছিল, সেকেন্ড কেভেই খুব সুন্দর কার্ভিংস কেভের ভেতরেও ছিল। 3 নম্বর গুহা তুলনামূলকভাবে বড়। এখানে দেখা যায় বহু কক্ষ, প্রশস্ত হলঘর। কল্পনা করুন, শত শত বছর আগে এখানে প্রদীপের আলোয় বসে ভিক্ষুরা ধর্মচর্চা করছেন। এই গুহাতে ঘুরতেই যেন সেই ইতিহাস আমাদের চোখে ধরা দিচ্ছে। 4 নম্বর গুহা একটি অন্যতম বড় গুহা। অসম্পূর্ণ হয়েও এর বিশালতা অবাক করে দেয়। মাঝখানে বুদ্ধের মূর্তি, শান্ত, স্থির, গভীর, যেন সময়কে থামিয়ে রেখেছে। এই যে কেভ নাম্বার 4-এ দাঁড়িয়ে আছি, এইটা দেখলেই বোঝা যায় কিভাবে সংরক্ষণ করা হচ্ছে। সংরক্ষণ করা হয়েছে বলেই এতটাও আছে। এই যে এই জায়গাটা পুরো মসৃণ, আর এই জায়গাটা কারুকার্য। এটাই ছিল অরিজিনাল, এখন এইভাবে রয়েছে। তবুও এটা করা হয়েছে বলেই আমরা আজও দেখতে আসতে পারছি। সো এই সংরক্ষণটা ভীষণই জরুরি, অ্যান্ড এটা যত ভালোভাবে হয় তত এই আমাদের দেশের প্রাচীন ইতিহাস সঠিকভাবে থাকবে অ্যান্ড মানুষের কাছে তুলে ধরা যাবে। আমরা এগিয়ে গেলাম আমাদের পরের গুহাতে। 5 নম্বর গুহাটা খুবই আলাদা। এখানে রয়েছে বিশাল লম্বা পাথরের বেঞ্চ। গবেষকদের মতে এটা হয়তো ছিল এক ধরনের শিক্ষা কেন্দ্র বা সমবেত প্রার্থনার স্থান। 6 নম্বর গুহায় দেখা মেলে নারী দেবীর মূর্তি, বিশেষ করে মহামায়ূরী আর তারা, বৌদ্ধ ধর্মের শক্তি আর রক্ষার প্রতীক। এখানে শিল্পে নারীত্বের এক অন্য সৌন্দর্য ফুটে উঠেছে। এরপর 7 নম্বর আর 8 নম্বর গুহা খুবই ছোট, সরল, হয়তো প্রাচীন সময়ের প্রাথমিক ধ্যানকক্ষ ছিল। এখানে ধর্মীয় প্রতীক আর বৌদ্ধ শিল্পের পরিণত রূপ চোখে পড়ে। খুবই সূক্ষ্ম কাজ, আর এই সরলতার মধ্যেও একটা
অদ্ভুত শান্তি। 9 নম্বর গুহায় এখানে পাথরের স্তম্ভ আর বুদ্ধমূর্তি একসাথে যেন নীরব ভাষায় গল্প বলছে। সময়ের ক্ষয় হয়েছে, কিন্তু সৌন্দর্য এখনো অটুট। এবারে এলোরার সবচেয়ে বিখ্যাত বৌদ্ধ গুহাগুলির একটি, 10 নম্বর গুহা বিশ্বকর্মা গুহা। একে অনেকে কার্পেন্টার্স কেভও বলেন, কারণ পাথর কেটে এমনভাবে ছাদ তৈরি করা হয়েছে যেন কাঠের বিম, আর সামনে বিশাল বুদ্ধমূর্তি। এই জায়গায় দাঁড়ালে একটা অদ্ভুত প্রতিধ্বনি শোনা যায়, যেন প্রার্থনা এখনো ভেসে বেড়াচ্ছে। এগারো নম্বর গুহা একটি দুতলা গুহা। এখানে নিচে থাকার জায়গা আর উপরে প্রার্থনার স্থান। এলোরার স্থাপত্য কতটা উন্নত ছিল এই গুহাই তার প্রমাণ দেয়। দুতলা গুহা দেখে আমরা চলে এলাম 3 তলা গুহা দেখতে। হ্যাঁ, 12 নম্বর গুহা একটি 3 তলা বিশাল মঠ। এত বড় কাঠামো পুরো পাহাড় কেটে তৈরি করা হয়েছিল, ভাবতেই অবাক লাগে। স্তম্ভ, মূর্তি, হলঘর সব কিছুতেই এক মহিমান্বিত অনুভূতি। এবারে আমরা ঢুকছি এলোরার হিন্দু অংশে। 12 নম্বর গুহা অবধি ছিল বৌদ্ধ ধর্মের গুহাগুলি, আর এখান থেকেই বদলে যায় শিল্পের ভাষা। বৌদ্ধ গুহার শান্ত ধ্যানের বদলে এখানে দেখা যায় পৌরাণিক কাহিনী, দেবদেবীর শক্তি আর গতিময়তা। 14 নম্বর গুহাকে রাবণ কি খাই বলা হয়। এখানে শিব, পার্বতী আর বিভিন্ন পৌরাণিক দৃশ্য খোদাই করা আছে। বিশেষ করে রাবণের কৈলাস কাঁপানোর দৃশ্য যেন পাথরের ভিতরেও শক্তি আর নাটকীয়তা তৈরি করেছে। তো কেভ 14 থেকেই হিন্দু শুরু, বৌদ্ধ শেষ হয়ে গেছে। মাঝখানে 12 আর 13টা প্রায় খালি, কিন্তু অনেক বড় কেভ, কিন্তু পুরো খালি ছিল। অ্যান্ড অদ্ভুত একটা ট্রানজিশন এই কাজগুলোতে দেখা যাচ্ছে। কৈলাস এখনো হয়নি, কৈলাস বোধহয় 15 না 16, এটা 14, কিন্তু একটা বেশ ট্রানজিশন আছে এই কেভটায়। 15 নম্বর গুহাকে বলা হয় দশাবতার গুহা। এই গুহা
2 তলা, কিন্তু এই গুহা পৌঁছতে এই অনেকগুলো সিঁড়ি উঠতে হয়। উপরের অংশে বিষ্ণুর 10 অবতারের গল্প, বরাহ, নৃসিংহ, বামন, প্রতিটি মূর্তি যেন এক একটা জীবন্ত অধ্যায়। ভিড় দেখেই বুঝতে পারছো যে আমরা চলে এসেছি সেই প্রত্যাশিত কৈলাস মন্দিরে। এটা এলোরার হৃদয়, পৃথিবীর সবচেয়ে অবিশ্বাস্য মনোলিথিক স্থাপত্যগুলির একটি। পুরো মন্দিরটা একটা মাত্র পাহাড় কেটে তৈরি। উপর থেকে নিচে খোদাই করা হয়েছিল এই বিশাল মন্দির। ভাবুন, কোনো আধুনিক যন্ত্র ছাড়াই হাজার হাজার শ্রমিক আর শিল্পী বছরের পর বছর ধরে পাথর কেটে তৈরি করেছেন এই বিস্ময়। এখানে শিবের কৈলাস পর্বতের প্রতীক ফুটে উঠেছে। বিশাল হাতি, সিংহ, রামায়ণ মহাভারতের দৃশ্য, প্রতিটি দেওয়াল যেন কথা বলে। আপনি যত দেখবেন তত নতুন কিছু খুঁজে পাবেন। খুব ভিড় ছিল এই মন্দিরটায় স্বাভাবিকভাবেই। যারা আসে তারা সবাই পুরোটা ঘুরে হয়তো দেখে না, আর মেন গেট থেকে ঢুকে সামনেই কৈলাস টেম্পলটাই পড়ে। তো যাদের হাঁটতে অসুবিধা বা কিছু, তাদের পক্ষে আসাটাও এখানে কিন্তু অনেকটাই ইজি। কৈলাসের পর থেকে ভিড়টা আবারও কমে যায়, কিন্তু এই গুহাগুলোর সূক্ষ্ম ভাস্কর্য আর পৌরাণিক দৃশ্য না দেখলে কিন্তু মিস করতে হবে। 17, 18, 19 এই সমস্ত গুহায় প্রশস্ত মণ্ডপ, যেটা সম্ভবত ধর্মীয় সমাবেশের জন্য ব্যবহার করা হতো, আর ছোট হলেও মূর্তি আর স্তম্ভে দারুণ কারুকাজ দেখা যায়। কুড়ি নম্বর গুহায়
আমরা দেখলাম শিব পার্বতীর বিভিন্ন দৃশ্য খোদাই করা আছে। বিশেষ করে পারিবারিক মুহূর্তগুলো দেবতাদের মানবিক দিক তুলে ধরে। তাই এই গুহাটা বেশ অন্যরকম বাকি গুহাগুলো থেকে। এরপর আমরা এগিয়ে গেলাম 21 নম্বর গুহা, রামেশ্বর গুহা। তার সূক্ষ্ম নকশার জন্য বিখ্যাত। দরজার পাশে নদী দেবী, গঙ্গা আর যমুনার মূর্তি। আর ছাদের নকশা এতটাই নিখুঁত যে মনে হয় পাথর নয়, যেন কাপড়ের কাজ। বাইশ নম্বর গুহায় শৈব প্রভাব বেশি দেখা যায়। ধ্যান, শক্তি আর ভক্তির এক মিশ্র আবহ। 23 নম্বর গুহা অসম্পূর্ণ হলেও এই গুহাও বুঝিয়ে দেয় শিল্পীরা কত বিশাল পরিকল্পনা নিয়ে কাজ করতেন। পঁচিশ নম্বর গুহার অন্যতম আকর্ষণ সূর্যদেবের মূর্তি। রথে দাঁড়িয়ে থাকা সূর্যের দৃশ্য বিশেষভাবে নজর কাড়ে। এরপর ২৬ নম্বর গুহায় দেবদেবীর যুদ্ধ, শক্তি আর পৌরাণিক নাটকীয়তা ফুটে উঠেছে। ২৭ নম্বর গুহায় রয়েছে একাধিক কক্ষ আর মন্দির অংশ। কিন্তু এই ২৭-এর পরে আর এই রুটে যাওয়া যায় না। তো কৈলাস থেকে 27 অবধি, মানে 16 থেকে 27 অবধি আমরা ঘুরে ফেললাম। 27 থেকে 28টা একটা ওয়াটার বডির ওপরে ব্রিজ দিয়ে কানেক্টেড, কিন্তু যেটা বন্ধ আছে। তো আমাদের আবার ফেরত গিয়ে ই-ভেহিকেল পয়েন্ট অবধি যেতে হবে, অ্যান্ড দেন ই-ভেহিকেল পয়েন্ট থেকে আমাদের জৈন সেকশনটায় ট্রাভেল করতে হবে। কিন্তু 27 আর 28 একটা ব্রিজ দিয়ে কানেক্টেড, ম্যাপে তোমরা দেখতেও পাবে, কিন্তু সেটা বন্ধ করা আছে। মেবি নট ভেরি স্টার্ডি অর সামথিং, মানে কারণ জানি না, কিন্তু ওটা ক্লোজ আছে। অনেক বড় ইলোরা, ভীষণ ভাস্ট জায়গা নিয়ে তৈরি, অসম্ভব সুন্দর তো বটেই, সেটা বলারই নয়। কিন্তু একটু এজেড কারোর জন্য এতটা কভার করা কিন্তু সত্যিই ডিফিকাল্ট। সেই ক্ষেত্রে ফেমাস কিছু, যেমন কৈলাসে প্রচুর ভিড় ছিল, সেই রকম তার আশেপাশে সেটাতেই সীমিত থাকে। কিন্তু আমরা তো করলাম 27 অবধি, এবার যাচ্ছি ই-ভেহিকেল পয়েন্টে, সেখান থেকে ওই দিকের সেকশনটায় যেতে হবে, কারণ ইটস নট অ্যাক্সেসিবল ফ্রম হিয়ার। তো আনফর্চুনেটলি এই পোড়া দেশে সবেতেই এত করাপশন চলে যে আমরা জৈন টেম্পলের ওদিকে যেতেই পারলাম না, কারণ অ্যাপারেন্টলি নাকি ওদের ই-ভেহিকেলের চার্জ শেষ হয়ে গেছে। 30 থেকে 34 এই চারটে, তার মধ্যে একটা ছোটা কৈলাস, বাকি তিনটে এইগুলোতে আর যাওয়া গেল না। এগুলোতে যাওয়ার ই-ভেহিকেল বন্ধ, সার্ভিস বন্ধ। এখন শুধুমাত্র কয়েকজন সিলেক্টেড গাইডস আছে, ওদেরকে ধরলে ওরা ই-ভেহিকেল কীভাবে বা ব্যবস্থা করছে
অ্যান্ড তাহলেই একমাত্র যাওয়া যাচ্ছে। সেখানে বিশাল লাইন, লাইন পার করে 400 টাকা পার হেড চাইছে, যেখানে কিনা ই ভেহিকলের কস্ট ইজ 40 রুপিস পার হেড। সো আমার একদম গুন্ডারাজ মনে হলো, আর ইচ্ছে করলো না যেতে। বাকিটা এত সুন্দরভাবে ঘুরলাম, শুধু ওই 5টা আমাদের ঘোরা হলো না। হ্যাঁ, বাট বাকি যেটা ঘুরেছি সত্যি সত্যি ভীষণ সুন্দর। মন ভরে গেছে। 34টার মধ্যে 29টা দেখে 28টা দেখে আমাদের সত্যি মন ভরে গেছে। তো 4 ঘন্টা লাগলো আমাদের 28টা কেভ ঘুরতে। উই স্টার্টেড বৌদ্ধ কেভগুলো দিয়ে, অ্যান্ড বৌদ্ধ কেভ হচ্ছে 1 to 13, তারপর 14 থেকেই শুরু হচ্ছে হিন্দু কেভস, সেটা যাচ্ছে 28 অবধি। 29 নো হিন্দু, কিন্তু ওটা বললামই, যেটা কানেক্ট করার ব্রিজ সেটা বন্ধ, অ্যান্ড ই ভেহিকেলের এই অবস্থা, যাওয়া গেল না। যাই হোক, আপাতত আমরা পার্কিংয়ে আমাদের গাড়ির ওখানে চলে যাচ্ছি। আর সব থেকে যেটা শেয়ার করার, আমার নিজের পছন্দ নয় গাইডের সাথে সাথে ঘোরা, তাতে আমার নিজের পেস, নিজের দেখাটা নষ্ট হয়ে যায়। বাট হিস্টোরিক্যাল প্লেসে আমি সাজেস্ট করব, যদি তোমরা আগে থেকে রিসার্চ করে আসো, পড়াশোনা করে আসো, আই থিঙ্ক দ্যাটস দ্য বেস্ট। বাট সেটা ছাড়া ইউ ক্যান জাস্ট টেক আ গাইড বুক, প্রত্যেকটা জায়গায় অ্যাভেলেবেল। অজন্তাতেও ছিল, এলোরাতে ছিল, জাস্ট টেক ইট অ্যান্ড রিড ইট ওয়াইল ইউ সি দোজ কেভস। বেশ একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স হলো। অজন্তা এলোরা 2 দিনই খুব ভালো কাটলো। 4 ঘন্টা লাগলো আমাদের 28টা কেভ কমপ্লিট করতে ইলোরায়। যদি ওইদিকে যেতাম ওটা আরও 1 আওয়ার লাগতো, তো যেটা যাওয়া গেল না। সো ইলোরা এলে 4 থেকে 5 ঘন্টা হাতে নিয়ে আসতে হবে। আই উড সে একটা ফুল ডে অজন্তা, একটা ফুল ডে ইলোরা ইজ রিকোয়ার্ড। বাকি আর একটা দিন আমাদের আছে, যেদিনকে আমরা ঔরঙ্গাবাদ ঘুরবো। কিন্তু ড্রাইভাররা কিন্তু, হ্যাঁ সবাই তো এতটা ঘুরতে পারে না, ড্রাইভাররা কিন্তু 2 দিনে তোমাকে ফুল প্যাকেজ দিয়ে দেয়। অজন্তার দিনে ওরা বিবি কা মাকবারা দেখিয়ে দেয় ফেরত এসে, ইলোরার দিন ওরা দৌলতাবাদ দেখিয়ে দেয় ইলোরা কমপ্লিট করে। বাট আমাদের সব কিছুতেই আমরা একটু সময় নিয়েই যাই। আমরা একদিন এক্সট্রা সময় নিয়েই এসেছি দৌলতাবাদ, বিবি কা মাকবারা, ঔরঙ্গাবাদ সিটিটা ঘুরবো বলে। একদিন অজন্তা, একদিন ইলোরা, সো 3 ফুল ডেজ কিন্তু ঔরঙ্গাবাদে মানে দরকার। সেভাবেই প্ল্যান করলে আমার মনে হয় বেস্ট হবে। যদিও কালকের দিনটা কিভাবে প্ল্যান হবে, কি করব এখনও জানি না, সেটা নেক্সট ব্লগে আসবে। কিন্তু এই দুটো দিন অজন্তা 4 to 5 hours, ইলোরা 4 to 5 hours ইজ রিকোয়ার্ড। এলোরা ঘুরে আমরা চলে এসেছিলাম লাঞ্চ করতে। লাঞ্চ নিয়ে একটা কথা বলে রাখি, এখানে এলে কিন্তু ভেজ খেতেই হবে, কারণ এলোরার চারপাশের সমস্ত রেস্টুরেন্ট কিন্তু ভেজ। আর তারপরে আমরা চলে গেছিলাম ঔরঙ্গাবাদের ফেমাস হিমরু ফেব্রিক্স দেখতে। এটা একটি সিল্ক শাড়ি, এখানের সিল্ক শাড়ির ওপরে হিমরু হচ্ছে এখানকার স্পেশাল কাজ। অ্যাকচুয়াল যে হিমরু সেটা তৈরি হয় 50% সিল্ক আর 50% কটন মিক্স করে, মানে একটা সুতো সিল্ক অ্যান্ড একটা সুতো কটন, এইভাবে এখানে শিল্পীরা সেই শাড়ি বুনন করছিলেন। এটি এলোরা থেকে আসার পথেই পড়ে সিল্ক বাজার। আমার ভালোই লেগেছে এখানকার কালেকশন, তো আমি এখান থেকে একটু এদের স্টোর গিয়ে একটু শাড়িও দেখলাম, কিনলাম, ভালো লাগলো। আর এদের কটনের ওপরেও, মানে পিওর কটনেও পাওয়া যায়, আবার পিওর সিল্কেও পাওয়া যায়, আবার এই 50% মিক্স ভার্সনটাও পাওয়া যায়। খুব ভাইব্রেন্ট এই কাজ।